যে বেসিক 5টা অপারেশন, কম্পিউটারটা কিভাবে অপারেট করছে অ্যাজ আ সিস্টেম, তাই না? আর দেখেছিলাম যে একটা সিস্টেমের মধ্যে আমাদের অবশ্যই একের অধিক এলিমেন্ট থাকতে পারে, তাই না? এবং প্রত্যেকটা এলিমেন্ট লজিক্যালি একটা আরেকটার সাথে রিলেটেড হয়ে সিস্টেমের গোলটা অ্যাচিভ করে, তাই তো? আর আমরা দেখেছিলাম যে কম্পিউটার সিস্টেমের ইনপুট ইউনিট, বিভিন্ন ইউনিট, আউটপুট ইউনিট, স্টোরেজ ইউনিট এন্ড কন্ট্রোল ইউনিটের প্রত্যেকটা ইউনিটের কি কি কাজ আছে, তাই তো? আচ্ছা, চ্যাপ্টার 3 তে আমরা কম্পিউটারের যে হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলো আছে, পিসি কম্পোনেন্টস গুলো, সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো এবং কি কি ধরনের কম্পোনেন্টস আসলে হয় সেটা একটু দেখবো, এবং আমরা এখানে সফটওয়্যার সম্পর্কে জানবো। সফটওয়্যার কি, সফটওয়্যারের যে ব্যবহার, কার্যাবলী, এই জিনিসগুলো জানবো। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা মিড টার্মের আগে আমাদের লাস্ট চ্যাপ্টার হতে পারে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আপনারা দুইটা ভাগে অ্যাকচুয়ালি পড়বেন, একটা হার্ডওয়্যার পার্ট, একটা সফটওয়্যার পার্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। ফার্স্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেসেস। একটা কম্পিউটারের আপনার কেসেস বলতে বোঝায় যে আপনার বিভিন্ন যে সফটওয়্যার গুলো বা ইন্টারনাল যে হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলো আছে, এই কম্পোনেন্টস গুলোকে যেই জিনিসটা ধরে রাখে, মানে বাইরের যে আপনার ফ্রেমিংটা, সেটাকেই অ্যাকচুয়ালি কেস বলা হচ্ছে। বুঝতে পেরেছি কি? আপনার লেটস সে এই যে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন, এটার যে বাইরের অংশটা আছে না মনিটরের, এই যে এই বাইরের অংশটা, এটাকেই অ্যাকচুয়ালি কেস বলা হচ্ছে। ঠিক আছে, যেটা কিনা ইন্টারনাল কম্পোনেন্টস গুলোকে হোল্ড করছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? সো দ্য কেস হাউসেস দ্য ইন্টারনাল কম্পোনেন্টস such as the power supply, motherboard, central processing unit, memory, disk drives and assorted adapter cards. ওকে, আচ্ছা, এখন এখানে দেখেন একটা টার্ম ব্যবহার করা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। Form factor refers to the physical design and look of a case. এখন দেখেন এই কেসটা কিন্তু এক একটা কম্পিউটার বলেন, মনিটর বলেন বা সিপিইউ বলেন, এটার এক এক রকমের হয় না? সো এটা ডিজাইনের যে ভ্যারিয়েশনটা, সেটাকে রেফার করা হচ্ছে আপনার ফর্ম ফ্যাক্টর নামে। সো কেসের ফর্ম ফ্যাক্টর বলতে আমরা বুঝাই অ্যাকচুয়ালি কেসের ডিজাইনটাকে। হ্যাঁ, আচ্ছা, কমন ডেস্কটপ কম্পিউটারস আর অ্যাভেলেবল ইন ফর্ম ফ্যাক্টরস ইনক্লুডিং, আমাদের যে ডেস্কটপ কম্পিউটার গুলো আছে, যেগুলো আমরা পার্সোনাল কম্পিউটার নামেও চিনি, সেগুলো বিভিন্ন ফর্ম ফ্যাক্টর অ্যাভেলেবল আছে, ইনক্লুডিং দিস ফোর। কি কি সেগুলো? হরাইজন্টাল কেস, এই কেসটাকে বলা হচ্ছে হরাইজন্টাল কেস। ওকে, ফুল সাইজ টাওয়ার, ফুল সাইজ টাওয়ার এটা হচ্ছে আপনার মনিটরের আর কিবোর্ড একসাথে রাখলে যে সাইজটা হয়, সিপিইউ এর সাইজটাও মোটামুটি আপনার সেম হয়। আচ্ছা, কম্প্যাক্ট টাওয়ার একটা আছে, আর একটা হচ্ছে অল ইন ওয়ান। এখানে অ্যাকচুয়ালি আলাদা করে সিপিইউ থাকে না। ঠিক আছে, সো সবকিছু আপনার পিসির মধ্যেই, মানে মনিটরের মধ্যেই আপনার ইনক্লুডেড থাকছে। ঠিক আছে, সো এগুলো ডিজাইনের উপরে বেস করে আপনার কেসগুলোর বিভিন্ন রকমের নাম দেয়া হয়েছে। ঠিক আছে, সো এই চারটা নাম আমাদের মোটামুটি একটু মনে রাখতে হবে। এখন আসেন বাজারে কি কি ধরনের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। আচ্ছা, এবং পাওয়ার সাপ্লাইটা আসলে কি করে? পাওয়ার সাপ্লাই এর কাজ হচ্ছে
এসি পাওয়ারকে ডিসি পাওয়ারে কনভার্ট করে আপনার ইন্টারনাল কম্পোনেন্টস গুলোতে পাওয়ার সাপ্লাই করে দেয়া, ডিসি পাওয়ারটা সাপ্লাই করে দেয়া। ঠিক আছে? আচ্ছা, তার মানে কি হচ্ছে আপনার এসি যে অল্টারনেটিভ কারেন্টটা আছে এটাকে একটা লোয়ার ভোল্টেজ ডিসি পাওয়ারে ও কনভার্ট করে, যেটা কিনা আদার্স যে কম্পোনেন্ট গুলো আছে, ছোট ছোট কম্পোনেন্ট গুলো আছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এরকম কম ভোল্টেজে ডিসি পাওয়ারে কনভার্ট করে সেটা সাপ্লাই করে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের কাজ। আচ্ছা, এখন দেখেন আপনার পাওয়ার সাপ্লাইয়েরও ফর্ম ফ্যাক্টর মানে তো বুঝতে পারতেছি, ডিজাইনের উপর বেস করে পাওয়ার সাপ্লাইও বিভিন্ন ধরনের পাওয়া যায় বাজারে। হ্যাঁ, সো এটা বিভিন্ন ধরনের পিসির জন্য বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়। ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে দেখেন অ্যাডভান্স টেকনোলজি এটি পাওয়ার সাপ্লাই, যেটা ঠিক আছে অরিজিনাল পাওয়ার সাপ্লাই ফর লেগেসি কম্পিউটার সিস্টেমস। তার মানে এটিটাই হচ্ছে আপনার মোস্টলি ইউজ করা হয় কম্পিউটার সিস্টেমগুলোতে মোটামুটি। আচ্ছা, আরেকটা দেখেন আপডেটেড ভার্সন অফ দ্য এটি হচ্ছে আপনার এটি এক্সটেন্ডেড, এটিএক্স। আপনারা হয়তোবা এই নামগুলো শুনেছেন, এটিএক্স, এটি, এরপরে হচ্ছে এটিএক্স 12 ভোল্ট, যেটা এটা হয়তোবা আপনারা শুনেছেন, কিন্তু পুরো নামটা অ্যাকচুয়ালি অ্যাডভান্স টেকনোলজি। এটা তো নাম সিপিইউ এর মধ্যে থাকে। সিপিইউ, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড সবকিছুই সিপিইউ এর মধ্যেই থাকে, এভরিথিং। আচ্ছা, the most common power supply on the market today হচ্ছে আপনার এটা ATX 12, আর EPS 12 হচ্ছে originally designed for network servers but now commonly used in high-end desktop models. Mostly এটা আপনার নেটওয়ার্ক সার্ভারের জন্য ডিজাইন করা হয়েছিল EPS 12 ভোল্টটা, বাট এখন আপনার এটা হাই-এন্ড ডেস্কটপ মডেলেও আপনার এগুলো চলে, এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করা হয়। ঠিক আছে? এরপর আসেন কানেক্টরস কি, যেটা হচ্ছে আপনার বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে একটা আরেকটার সাথে কানেক্ট করতে হেল্প করে, রাইট? আচ্ছা, পাওয়ার সাপ্লাই ইনক্লুডস সেভারাল ডিফারেন্ট কানেক্টরস, মানে পাওয়ার সাপ্লাইয়ের সাথেই আপনার এই কানেক্টর গুলো থাকে, ইনক্লুড করা থাকে, যারা কিনা যাদেরকে ইউজ করা হয় কি আপনার ইন্টারনাল যে কম্পোনেন্টস গুলো আছে, আদার ইন্টারনাল কম্পোনেন্টস গুলো আছে, এইগুলোর সাথে আপনার পাওয়ার সাপ্লাইয়ের সংযুক্তকরণের জন্য এই কানেক্টর গুলো ব্যবহার করা হয়, যেটা দিয়ে আপনি পাওয়ার সাপ্লাই গুলো অ্যাকচুয়ালি কারেন্টটা যেটা দিয়ে পাস হচ্ছে, বুঝতে পেরেছি? ওয়্যারিং করবেন আর কি, হ্যাঁ, ওয়্যারস গুলোকে কানেক্টর বলা হচ্ছে বেসিক্যালি। সো এখানেও কিছু কানেক্টরের নাম দেয়া আছে, 20 পিন অর 24 পিন স্লটেড কানেক্টর একটা আছে, SATA কিট কানেক্টর আছে। আচ্ছা, SATA কানেক্টর যেটা আছে এটা আপনি অনেকে চেনেন, অনেকে হয়তোবা দেখলে আপনার হচ্ছে সিপিইউ তে একটা এরকম পোরশন থাকে, হ্যাঁ, এটা খুব বেশি ছবিতে যেটা দেয়া, এটা কোন কানেক্টর? এটা নরমাল ওয়্যারস দেয়া আছে অ্যাকচুয়ালি। আচ্ছা, সো এখানে অনেক ধরনের কানেক্টর আছে, বিভিন্ন ধরনের কানেক্টর, এগুলো হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের সাথে ইনক্লুডেড থাকে, সো দ্যাট আপনি পাওয়ার সাপ্লাই মানে কারেন্টটা বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে পাস করে দিতে পারেন। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা বললাম যে পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি, এসি কে হচ্ছে ডিসি তে কনভার্ট করে, আর হচ্ছে ডিসি নিশ্চয়ই এখানে হচ্ছে আপনার ভোল্টেজ তো থাকবে কারেন্টের, তাই না? সো কত ভোল্ট, কিরকম পরিমাণের ভোল্টেজ পাওয়ার সাপ্লাই নিতে পারবে বা পাওয়ার সাপ্লাই যেটি পাস করে বিভিন্ন কম্পোনেন্টস গুলোতে, সেটা এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, সো দেখেন different connectors in a power supply also provide different voltages, অবশ্যই তাই না? আপনার different connectors জন্য আপনার different voltage তো অবশ্যই লাগবে। আচ্ছা,
কমন কি 3.3 ভোল্টস, 5 ভোল্টস এন্ড 12 ভোল্টস। বেসিক্যালি এই তিনটা ভোল্টেজ আমার লাগে। আচ্ছা, ডিজিটাল সার্কিটস এর জন্য আপনার টিপিক্যালি 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই আছে, এবং 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই অ্যাকচুয়ালি ইউজ করা হয় মোটর, ডিস্ক ড্রাইভের মোটর, আপনার ডিস্ক ড্রাইভ এবং ফ্যানের যে মোটরটা আছে এটা রান করার জন্য আপনার 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই লাগে। বুঝতে পারছেন? ডিস্ক ড্রাইভ এবং ফ্যান, কুলিং ফ্যান আছে না, কুলিং ফ্যান এবং হচ্ছে ডিস্ক ড্রাইভে যে মোটরটা থাকে, একটা ছোট্ট ফ্যানের মতো থাকে, সেটা ঘুরতে থাকে, হ্যাঁ। সো ওইটাকে ঘোরানোর জন্য, ওটাকে রান করার জন্য আপনার 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই লাগে। ওকে, আচ্ছা এখন দেখেন পাওয়ার সাপ্লাই কি কি ধরনের হতে পারে। সিঙ্গেল রেল হতে পারে, ডুয়াল রেল হতে পারে, আর মাল্টি রেল হতে পারে। রেল অ্যাকচুয়ালি হচ্ছে পিসিবি বোর্ডকে বোঝানো হচ্ছে, তার মানে প্রিন্টেড সার্কিট বোর্ড। আচ্ছা, একটা বোর্ড আছে, যে বোর্ডটা অ্যাকচুয়ালি একটা প্রিন্টেড সার্কিট বোর্ড, যেখান থেকে আপনি আদার্স কম্পোনেন্ট গুলো, মানে আপনি সিস্টেমটা কিভাবে ডিজাইন করবেন এটার উপরে ডিপেন্ড করছে। আপনি সোল্ডারিং করে বিভিন্ন মানে কম্পোনেন্ট গুলো কিভাবে কিভাবে ডিজাইন থাকবে একটা পিসির মধ্যে, মানে আমরা কি জানি যে মাদারবোর্ডের মধ্যে অ্যাকচুয়ালি চিপ সকেট গুলো সবকিছু কানেক্টেড থাকে, তাই না? সো এই মাদারবোর্ডটাই কিন্তু একটা পিসিবি বোর্ড, একটা প্রিন্টেড সার্কিট বোর্ড, যেটার উপরে আদার্স কম্পোনেন্ট গুলো পিন ওয়াইজ কানেক্ট করা থাকে, যে কোথায় কোনটা কানেক্টেড থাকবে। তো এই পাওয়ার সাপ্লাইও আপনার কি থাকে, আপনার যেহেতু পাওয়ার সাপ্লাইও সিপিইউ এর ভিতরেই থাকছে আপনার, সো পাওয়ার সাপ্লাইকে আপনার হচ্ছে পিসিবি বোর্ড, যেটা কিনা পাওয়ার সাপ্লাই এর মধ্যে থাকে, to which the external cables are connected। ঠিক আছে, যেখানে আপনার বাইরের যে কেবলস গুলো থাকে এগুলো আপনার ওই পাওয়ার সাপ্লাই এর সাথে কানেক্টেড থাকে, তাই না? আমরা দেখলাম কানেক্টর গুলো তো অবশ্যই পাওয়ার সাপ্লাই এর সাথে ইনক্লুড করা থাকে। কিভাবে থাকে? এই পিসিবি বোর্ডের উপরে সেটা কানেক্ট করা থাকে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন computer can tolerate slight fluctuations in power but a significant deviation can cause the power supply to break। বুঝতে পেরেছেন? মানে এখানে যে ভোল্টেজ গুলো উল্লেখ করা আছে, এখানে কিছু সামান্য তারতম্য হতে পারে, সামান্য কম বেশি হতে পারে, সহ্য করতে পারবে কম্পিউটার। বাট যদি আপনি অনেক বেশি ডিফারেন্সের ভোল্টেজ এখানে রান করেন, তাহলে আপনার পাওয়ার সাপ্লাই ফেল করতে পারে, মানে তাহলে আপনার কম্পিউটারটা অ্যাকচুয়ালি চলবে না, রাইট? কাজ করবে না। ডেভিয়েশন মানে বিচ্যুতি। হ্যাঁ, মানে এই বিচ্যুতিটা কোনটা? ওই ভোল্টেজে। হ্যাঁ, ভোল্টেজ। ভোল্টেজে আছে। ভোল্টেজে কম বেশি কারণে পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে ভোল্টেজটা যে রান হবে, এটাই বিচ্যুতি হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন মাদারবোর্ড। মাদারবোর্ড হচ্ছে দেখতে এরকম, এটা অ্যাকচুয়ালি আপনার একটা পিসিবি বোর্ড। মাদারবোর্ড ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কম্পিউটার, কারণ মাদারবোর্ডের সাথে আপনার আদার্স কম্পোনেন্ট গুলো কানেক্টেড থাকে। আচ্ছা, যে কিনা মাদারবোর্ডটা কি কি কন্টেন্ট করে দেখেন, বাস, ইলেকট্রিক্যাল পাথওয়েজ। ইলেকট্রিক্যাল পাথওয়েজ মানে কি? যে যে ওয়েতে আপনার কারেন্টটা সাপ্লাই হচ্ছে, যে যে ওয়েতে যাচ্ছে, কোন ওয়েতে যাবে কারেন্টটা, এটা হচ্ছে মাদারবোর্ডের সাথে ইনক্লুডেড থাকে। পাথওয়েজগুলো মেমোরিটা এই যে সাদা সাদা। হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, the interconnect electrical components, these components may be soldered directly to the motherboard or added using sockets, expansion slots or ports। বুঝতে পারছেন? মানে হচ্ছে আপনার এই যে কম্পোনেন্ট গুলো এখানে উল্লেখ করা আছে, ইলেকট্রিক্যাল পাথওয়েজ বলেন, বাসেস বলেন, তারপর ইন্টারকানেক্টেড ইলেকট্রিক্যাল যে ইলেকট্রনিক কম্পোনেন্টস গুলো বলেন, এগুলো মাদারবোর্ডের সাথে এই বোর্ডে ডাইরেক্টলি কানেক্টেড করা থাকতে পারে, অথবা কি থাকতে পারে, আপনার আলাদা সকেট বা হচ্ছে এক্সপেনশন স্লটস অর পোর্টস ইউজ করে আপনি এটা
কানেক্ট করতে পারেন। সো মাদারবোর্ডের মধ্যে কি কি মেজর কম্পোনেন্টস আছে এটা এখানে উল্লেখ করা আছে। কি কি থাকছে? আপনার সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, র‍্যাম থাকছে, এক্সপেনশন স্লটস থাকছে যদি আপনি কোনো আলাদা স্লট ইউজ করতে চান, চিপসেট যেটা আমরা জেনারেশনে পড়েছিলাম যে এখন চিপসেট ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? দিস ইজ দ্য চিপসেট। নষ্ট কোনো সিপিইউ নেই, একটা সিপিইউ প্র্যাকটিক্যাল এক্সপেনশন স্লট এরকম থাকে। হ্যাঁ, সিপিইউ এর হচ্ছে আপনি দেখবেন যে একটা বক্সের মতো থাকে না, বক্সটা কিন্তু অনেক হালকা। এটা কিন্তু একটা পোরশনে এরকম লাগানো থাকে, একটা পোরশনে, মানে আপনার বক্সটা কি রকম থাকে, আপনার এখানে 4টা পার্ট থাকে, তাই না? সো মেইনলি আপনার এইদিকে এই দুই সাইডে যে পার্টটা আছে এটা একটু চওড়া থাকে। এই দুইটা পার্টের মধ্যে যে কোনো একটা পাতলা বোর্ডের মধ্যেই এই জিনিসটা থাকে পুরোটা, আর বাকিগুলো হচ্ছে সেটাকে জাস্ট কভার করার জন্য লাগানো থাকে, বুঝতে পারছেন? সো এইখানের মধ্যে অ্যাকচুয়ালি সবকিছু, মানে এটা হচ্ছে আপনার মাদারবোর্ড যেটা ছিল পিসিবি বোর্ড যেটার কথা বললাম, একটা প্রিন্টেড সার্কিট বোর্ড বেসিক্যালি, যে কিনা অ্যাকচুয়ালি আপনার এই যে ইলেকট্রিক্যাল পাথওয়ে, মানে কোনটা কিভাবে কাজ করবে, কোনটা কিসের সাথে কানেক্টেড থাকবে, এটা হচ্ছে আপনার মেক শিওর করে। আচ্ছা, সো এখানে দেখেন এই চিপসেট কানেক্টেড থাকে, এক্সপেনশন স্লটস গুলো থাকে, মানে এই স্লটের মধ্যে আপনি চাইলে হচ্ছে পরবর্তীতে আবার হচ্ছে ডিস্ক অ্যাড করতে পারবেন। এটা কি সেকেন্ডারি স্টোরেজ স্লট বলে নাকি এই স্লট এক্সপেনশন স্লটস মানে এখানে চাইলে আপনি স্টোরেজ অ্যাড করতে পারবেন। মানে এটা তো সেকেন্ডারি স্টোরেজ কাইন্ড অফ, হ্যাঁ বলতে পারেন। আচ্ছা, আর এই যে সিপিইউ সকেট, আর এটা হচ্ছে আপনার র‍্যাম স্লট। অনেক সময় আপনি চান না র‍্যাম এক্সটেন্ড করতে, র‍্যাম তো বাড়াতে চায়, অনেক সময় র‍্যাম বাড়ানো যায়, সো এই র‍্যাম স্লটের মধ্যে আপনি র‍্যাম বাড়াতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সো এই তো এরপরে আসেন সিপিইউ কি। সিপিইউ কি এটা তো জানেন আপনারা, এখানে আর একটু বিস্তারিত ভাবে দেয়া আছে যে সিপিইউ হচ্ছে আপনার রেসপন্সিবল ফর ইন্টারপ্রেটিং এন্ড এক্সিকিউটিং কমান্ডস, তাই না? আচ্ছা, অ্যাকচুয়ালি সিপিইউ হচ্ছে একটা খুবই স্মল মাইক্রোচিপ যেটা আপনার কিনা সিপিইউ প্যাকেজের মধ্যে রিসাইড করা থাকে। The CPU socket is the connection between the motherboard and the processor. তার মানে CPU সকেটটা হচ্ছে আপনার কি করে, মাদারবোর্ড এবং প্রসেসরের মধ্যে কানেকশন বিল্ড আপ করে, তাই না? সো CPU এর যে হচ্ছে সকেট থাকে এবং প্রসেসর যে প্যাকেজ যে বিল্ড আপ করা হয়, এটা আপনার এই দুইটা আর্কিটেকচারে বিল্ড করা হয়। একটা হচ্ছে পিজিএ, একটা হচ্ছে এলজিএ। মানে কিভাবে আপনার ডিজাইন থাকে, আর্কিটেকচারটা হচ্ছে আপনার এইভাবে এরকম থাকে, ঠিক আছে? কুলিং সিস্টেম অবশ্যই ইনক্লুডেড থাকে, কারণ হচ্ছে আপনার কি
পিসি প্রসেসর চলতে চলতে একটা সময় খুব বেশি গরম হয়ে যায়, রাইট? সো সেটাকে ঠান্ডা রাখার জন্য আপনার কুলিং সিস্টেম অ্যাড করা হয়, এরকম ফ্যান অ্যাড করা হয়, ঠিক আছে? সো এই কুলিং সিস্টেম আগে ছিল না, ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ছিল না। ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কি ছিল? আপনার ঠান্ডা পানি, বরফ এগুলো ব্যবহার করা হতো, ঠিক আছে? কুলিং সিস্টেম হিসেবে মানে হচ্ছে কিছু পানি ঢেলে দিতে এরকম, হ্যাঁ, ইয়ে রাখতো মানে চুপটুকিয়ে রাখতো কাইন্ড অফ এরকম, হ্যাঁ, যে আপনার ফার্স্ট জেনারেশন কম্পিউটারে এরকম কুলিং সিস্টেম ছিল না, এটা পরে অ্যাড হয়েছে। আচ্ছা, সো দেখেন আপনার এখানে কি হচ্ছে, কম্পিউটার কম্পোনেন্টস পারফর্ম বেটার when kept cool obviously। আপনার যখন কম্পোনেন্টস গুলো ঠান্ডা থাকে তখন এটার পারফরম্যান্সটাও ইনক্রিজ হয়, সো অবশ্যই কুল রাখাটা খুবই জরুরি, তাই কুলিং সিস্টেমটাও খুবই জরুরি। আচ্ছা, এখন কম্পিউটারস কিভাবে আপনার ঠান্ডা থাকে? এখানে অ্যাক্টিভ এন্ড প্যাসিভ কুলিং সলিউশনস থাকে। আচ্ছা, এখন দেখেন কম্পিউটারে আপনার দেখবেন কি আপনি চাইলে ইন্টারনাল কুলিং সিস্টেম তো থাকেই, আবার কি এক্সটার্নালি কুলিং সিস্টেমও আপনারা চাইলে ইউজ করতে পারেন। ইউজ করতে পারেন না? এক্সটার্নাল মানে কেমন কি ইউজ করা যায় তো কুলিং সিস্টেম, ফ্যান ইউজ করা যায়। ফ্যান হচ্ছে আপনি কম্পিউটার ল্যাপটপ ঠান্ডা রাখার জন্য বিভিন্ন রকমের কুলিং সিস্টেম পাওয়া যায় কিনতে, ঠিক আছে, যেটার উপরে আমরা ল্যাপটপ রেখে কিন্তু চালাই অনেক সময়, রাইট? মনে হয় আপনারা ইউজ করেন, মানে প্রয়োজন হয়নি, প্রয়োজন হয়নি। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি ওভাবে বোঝানোর কিছু নাই কুলিং সিস্টেমে। এই গেল আপনার হচ্ছে কম্পিউটারের কম্পোনেন্টস, ঠিক আছে? এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাব, সফটওয়্যারে। ঠিক আছে, এখন বলেন যে আপনাদের এই হার্ডওয়্যারে কোনো প্রবলেম আছে কিনা? হার্ডওয়্যার মানে যে পিএলএ, সিপিইউটা, তাই না? সিপিইউ, PGA, pin grid array. The pins are on the underside of the processor package and is inserted into the motherboard CPU socket. বুঝতে পারছেন? মানে কি থাকে, আপনার পিনস গুলো প্রসেসর প্যাকেজের ভিতরে থাকে, ভিতরের সাইডে, এবং inserted into the motherboard CPU socket. পিন বলতে যে ওইটা কি সাইডে যেগুলো পিন বলতে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মাদারবোর্ড কি একটা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড না, তো এখানে যখন আপনি আদার্স কম্পোনেন্ট গুলো অ্যাড করবেন তখন তো পিন দিয়েই কানেক্ট করতে হবে। পিন গুলো কাইন্ড অফ এখানে হচ্ছে যখন আপনার সোল্ডারিং করা হয় তখন হচ্ছে আপনার হিট জেনারেট করে, মানে হিট করে আপনার এরকম কানেক্ট করতে হয় পিনগুলো। এটা একবার কানেক্ট করে দিলে কিন্তু কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে? সো এটা খুবই কেয়ারফুলি করতে হয়। এটা অ্যাকচুয়ালি বলা হয়েছে ডিজাইনিংটা কিভাবে, মানে আর্কিটেকচারটা কিরকম থাকে। সো দুইটা টাইপের আর্কিটেকচার থাকে, একটা হচ্ছে পিজিএ। এখানে কিরকম থাকে, পিনগুলো আপনার প্রসেসর প্যাকেজের ভিতরের সাইডে থাকছে এবং আপনি motherboard and is inserted into the motherboard CPU socket. মানে আপনার প্রসেসরের পিনগুলো প্রসেসরের ভিতরের সাইডে থাকছে এবং সেটা আপনি মাদারবোর্ডের CPU সকেটের সাথে ইনসার্ট করে দিচ্ছেন। বুঝতে পেরেছেন? এরকম ভাবে হচ্ছে আপনার পিজিএ ডিজাইনিংটা করা থাকে। এই যে দেখেন পিনগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাই বলছি। ঠিক আছে, এই পিনগুলো কি করছেন আপনি মাদারবোর্ডে ইনসার্ট করে দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, আর ল্যান্ড গ্রিড অ্যারেটা কি, the pins are in the socket instead of on the processor। তার মানে এই আর্কিটেকচারটাতে কি থাকে, মাদারবোর্ডের সাথে পিনটা লাগানো থাকে ইনস্টেড অফ প্রসেসর। প্রসেসরের সাথে আর পিনটা থাকে না, মাদারবোর্ডের সাথে পিনটা থাকে, ওই পিনের সাথে আপনি জাস্ট প্রসেসরটা অ্যাড করে দেন। ওকে,
দেখো এটা হচ্ছে আর্কিটেকচার, মানে কি রকম ডিজাইনে আমার অ্যাড হবে মাদারবোর্ডের সাথে প্রসেসরটা, ঠিক আছে, সেটা ডিটারমিন করছে। ঠিক আছে, তাহলে আমাদের এটা গেল। আচ্ছা, আমাদের সেকেন্ড চ্যাপ্টারের কি দেখেছিলেন কালকে? আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারে কি কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই, মানে বুঝতে তো পারছেন নাকি? কনফিউশন আছে? আচ্ছা, কনফিউশন থাকলে সেটা বলতে হবে আমাকে। সেকেন্ড চ্যাপ্টারে কনফিউশন থাকলে এটা আমাকে বলেন, আমরা এটা ক্লিয়ার করব, কারণ সেকেন্ড চ্যাপ্টারের উপরে আমরা আবার আরেকটা এক্সাম নিতে যাচ্ছি, তাই না? একটা ক্লাস টেস্ট তো আমরা নিতে যাচ্ছি, যেটা আমরা ফার্স্ট ক্লাস টেস্টের সাথে কম্পেয়ার করব। আর কালকে তো আপনারা মোটামুটি সবাই দেখাদেখি করেই লিখছেন, সো তাই না? অনেকেই দেখাদেখি করে লিখছেন, হয়তোবা কিছু কয়েকজন হয়তোবা নিজে নিজে যতটুকু পেরেছেন লিখেছেন, বাকিরা কিন্তু এখানে সবাই একটু মানে দেখাদেখি করেই লিখছি আমরা। সো আমাদের আরেকটা ক্লাস টেস্ট দিতে হবে, ঠিক আছে? সো সেই ক্লাস টেস্টটা আমরা তাহলে ডেট চেঞ্জ করছি না, বুধবারে দিব, তাই তো? আচ্ছা, বুধবারে ইনশাআল্লাহ। তাহলে আজকেই আমাকে একটু বলেন আপনাদের কনফিউশন থাকলে সেকেন্ড চ্যাপ্টারে। আপনারা পড়ার সময় একটু আপনাদের কম্পিউটারের সাথে একটু ইন্টারকানেক্ট করবেন, যে কিভাবে সেকেন্ড চ্যাপ্টারে কি ছিল। সেকেন্ড চ্যাপ্টারে ছিল আপনার কম্পিউটারের বেসিক অপারেশন, তাই না? বেসিক কি কি অপারেশন থাকে, 5টা অপারেশন, খুবই সহজ। অবশ্যই কম্পিউটারে কি আপনি ইনপুট দেন, সো ইনপুটিং একটা অপারেশনের, তাই না? এটা তো খুবই ইজি। আচ্ছা, কম্পিউটারে স্টোর হচ্ছে, আপনি যে ইনপুট দিচ্ছেন অবশ্যই তো এই ডেটাটা কোথাও স্টোর হচ্ছে না, আমাদের সে কিভাবে প্রসেস করছে, তাহলে স্টোরিং আরেকটা অপারেশন, রাইট? এরপরে কি আউটপুটিং, আপনি যে রেজাল্টটা দেখছেন এটা কি আউটপুট আকারেই তো আপনি দেখছেন, তাই না? তাহলে আউটপুটিং আরেকটা, এটার হচ্ছে আপনার কি বলে অপারেশন, রাইট? আরেকটা হচ্ছে কি আপনার ছিল প্রসেসিং, তাই না? প্রসেসিং, অবশ্যই আপনার ডেটাটা প্রসেস হয়েই তো আউটপুটটা দেখতে পাচ্ছেন, সো প্রসেসিং এর আরেকটা অপারেশন। আরেকটা কি, আরেকটা হচ্ছে এই যে এই 4টা অপারেশন যে সঠিকভাবে সম্পন্ন হচ্ছে, এটা তো কেউ কন্ট্রোল করছে, তাই না? তার মানে আরেকটা অপারেশন হচ্ছে কন্ট্রোলিং। এই সবগুলো অপারেশন যেন একটা সিকোয়েন্স, একটা খুব সুন্দর ম্যানারে চলে এবং আপনার কাজটা সম্পন্ন হয়, সেটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট করার দায়িত্ব কার? কন্ট্রোলিং অপারেশনের। হ্যাঁ, সো এই 5টা অপারেশন খুব ইজি, কমন সেন্স দিয়ে একটু চিন্তা করলেই বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, এই 5টা অপারেশন তো কম্পিউটার থেকে আমি পাচ্ছি, রাইট? এটা অ্যাকচুয়ালি পড়া একবার রিডিং করলেই লিখতে পারার কথা। আচ্ছা, এরপরে কি করেছি? এরপরে করেছি কম্পিউটারস বেসিক অর্গানাইজেশন, তাই না? একটা কম্পিউটারের মধ্যে বেসিক্যালি কি কি থাকে এই 5টা অপারেশনের সাথে রিলেট করতে পারবেন। এই 5টা অপারেশন যদি মনে রাখতে পারেন, বাকিগুলো খুবই সহজ। আপনার বেসিক অর্গানাইজেশনে কি 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 থাকছে, মানে ইউনিটগুলো কি কি? অবশ্যই কি ইনপুট ইউনিট থাকছে, যেহেতু ইনপুটিং এর কাজ করছে তার মানে একটা ইনপুট ইউনিট থাকবে। আচ্ছা, স্টোরিং এর কাজ করছে তাহলে কি স্টোরেজ ইউনিট থাকবে একটা। আচ্ছা, স্টোরিং এ এটাও আমরা জানি যে দুই ধরনের স্টোরেজ ইউনিট থাকে, প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারির কাজ কি? প্রাইমারির কাজ হচ্ছে যখন আমি ইনস্ট্রাকশনটা দিচ্ছি তখন ইনিশিয়ালি সে ডেটাটাকে স্টোর করে কাজটা যতক্ষণ পর্যন্ত চলছে বা ইনস্ট্রাকশনটা যতক্ষণ পর্যন্ত সে সম্পন্ন না করছে ততক্ষণ পর্যন্ত শুধু একটা জায়গায় সেভ হচ্ছে কাজটা হওয়ার জন্য, রাইট? এরপরে কিন্তু ডেটাটা সেখানে থাকছে না। এটা হচ্ছে আমার প্রাইমারি স্টোরেজের কাজ, রাইট? খুবই সহজ। সেকেন্ডারি স্টোরেজের কাজ কি? সেকেন্ডারি স্টোরেজ হচ্ছে আমার ডেটাটাকে সেভ রাখবে। যখন আমি কাজটা শেষ করে ফেললাম, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম এখন এই ডেটাটা সেভ, আমরা কন্ট্রোল এস চেপে দিলাম, তখন ডাটাটা ফিক্সড হয়ে গেল। এটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজের কাজ।
প্রাইমারি স্টোরেজ এবং সেকেন্ডারি স্টোরেজের মধ্যে ডিফারেন্স তাহলে একটা তো বুঝে গেলাম, একটা হচ্ছে ইনিশিয়াল সেভিং স্টোর করে আর একটা হচ্ছে পার্মানেন্টলি স্টোর করে। আচ্ছা, আরেকটা কি পার্থক্য, আমার প্রাইমারি স্টোরেজে ফাস্টার কাজ করে, যেহেতু আমি সেটা দ্রুত প্রসেস করছি, তাই না? আর সেকেন্ডারি স্টোরেজ একটু স্লোয়ার। আচ্ছা, প্রাইমারি স্টোরেজ অনেক এক্সপেন্সিভ, অবশ্যই অনেক এক্সপেন্সিভ। আপনারা র্যামের প্রাইস, কিন্তু র্যামের প্রাইসের উপরেই অ্যাকচুয়ালি আমার ল্যাপটপের দামটা বেড়ে যায়, ডিপেন্ড করে, তাই না? ফোন বলো, ল্যাপটপ বলো, কম্পিউটার বলো, সব কিন্তু আপনার এই র্যামের উপরেই, র্যাম কত জিবি নিচ্ছেন সেটার উপরে কিন্তু প্রাইসটা অনেকটা ডিপেন্ড করে না? আচ্ছা, প্রসেসর স্পিড তো আছেই, সেটা ডিফারেন্ট আছে। তো র্যামের সাথে আর হচ্ছে আপনার সেকেন্ডারি স্টোরেজের কি, আপনার দাম কম না যখন আপনি হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ এক্সট্রা কেনেন বা মেমোরি কেনেন, মেমোরি কার্ড, আপনি টেরাবাইটও কিনতে পারেন, মানে চিন্তা করতে পারেন যে আপনি 1 টেরাও নিতে পারেন। কিন্তু র্যাম কিন্তু আপনি 4 জিবির বেশি মানে ওভাবে চিন্তাও করেন না যে আচ্ছা 4 জিবি পর্যন্তই এনাফ। সো কোথায় 4 জিবি আর কোথায় 1 টেরা, সো অনেক ডিফারেন্স। সো প্রাইসটাও আপনার কি হচ্ছে, র্যামের প্রাইস মানে আমার প্রাইমারি স্টোরেজের প্রাইস অনেক বেশি, সেকেন্ডারি স্টোরেজের প্রাইস কম। এই গেল পার্থক্য। আরেকটা কি, র্যামের মধ্যে যখন আপনি কাজটা করছেন এটা হচ্ছে ভলাটাইল, মানে কি আপনার পাওয়ার চলে গেলে ডেটাটা লস হওয়ার পসিবিলিটি থাকে। কারণ কি, তখন আপনি ডেটাটা সেভ করেননি, যেহেতু ও খুবই রিলেটেড, কিন্তু যেহেতু সে একটা পার্টিকুলার স্পেসিফিক টাইমের জন্য ডেটাটাকে স্টোর করছে, তার মানে কি পাওয়ার চলে গেলে তার ডেটাটাও লস হওয়ার পসিবিলিটিস থাকছে। সো এটা একটা বৈশিষ্ট্য। আর সেকেন্ডারি স্টোরেজ কি, একবার সেভ করে দিলে ওর ডেটা আর লস হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? সো এই গেল স্টোরেজ। আচ্ছা, আর কি ইউনিট আছে, আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট কি করে, আপনার কম্পিউটার থেকে যে প্রসেস ডেটাটা সেটাকে একসেপ্ট করে আপনার বোধগম্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বা আপনার বোধগম্য হওয়ার জন্য যা যা প্রয়োজন সেভাবে কনভার্ট করে আপনাকে ডেটাটা দেখায়। দ্যাটস ইট, ঠিক আছে? আর আপনার আরেকটা ইউনিট কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? যেখানে কি না, যেখানেও দুইটা ইউনিট আছে, একটা হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট আর একটা কন্ট্রোল ইউনিট। আচ্ছা, অ্যারিথমেটিক লজিক ইউনিটটা কি, আলুর কাজ কি, ও কি করে সব তরকারির সাথেই যায়, তাই না? তার মানে মানে এই আলুর সাথেও কম্পেয়ার করতে পারেন অ্যাকচুয়ালি, হ্যাঁ? সো অ্যারিথমেটিক লজিক ইউনিটে অ্যাকচুয়ালি সব ধরনের প্রসেসিং হয়। কি ধরনের প্রসেসিং হয়, আপনার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস এন্ড লজিক্যাল সব ধরনের ক্যালকুলেশনস এই অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে সম্পন্ন হয়। নামটার সাথেই আপনি বুঝতে পারবেন, মানে নামটা মনে রাখতে পারলেই লিখতে পারবেন। অ্যারিথমেটিক মানে হচ্ছে এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো, হ্যাঁ? আচ্ছা, আর লজিক্যাল ইউনিট, যেটা লজিক ইউনিট মানে কি, লজিক্স এখানে থাকবে, তার মানে এখানে আপনি কম্প্যারিজন করা, তারপরে হচ্ছে কোন একটা ফর্মুলা সেট করা, এই জিনিসের যে কাজগুলো এগুলো লজিক্যাল ইউনিট করবে। সো অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট মিলে আপনার সকল ধরনের ক্যালকুলেশন ওটা সম্পন্ন করছে। আচ্ছা, আরেকটা কি বললাম, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট, এটার নামটাও শুনে বোঝা আছে, তার মানে ওর কাজ কি, কন্ট্রোল করা। কাদেরকে কন্ট্রোল করবে, বাকি সব ইউনিট যেন একটা আরেকটার সাথে ইন্টারনেটে কানেক্টেড থাকতে পারে এবং খুব সুন্দরভাবে অপারেট করতে পারে, সিকোয়েন্স মেইনটেইন করে। এইটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি তার কন্ট্রোল ইউনিট। দ্যাটস ইট। এবং এই অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট মিলে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা তৈরি করা হয়। এই দুইটা সমন্বয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আমরা কম্পিউটারের ব্রেইন হিসেবে কনসিডার করতে পারি। খুবই সহজ, কিন্তু এই গেল আপনার অর্গানাইজেশন। এরপরে আমরা কি করেছি, সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট টপিক সিস্টেম কনসেপ্ট। তার মানে এই যে এতক্ষণ যা পড়লাম, খুবই সহজ, খুবই সুন্দর চ্যাপ্টারটা। এতক্ষণ যা পড়লাম, সিস্টেম আপনি
তার মানে এই যে প্রিভিয়াস আলোচনা, এখান থেকে যদি আমি একটু চিন্তা করি, একটা সিস্টেম যদি আমি কল্পনা করি, একটা সিস্টেম চলতে হলে আমার একটা এলিমেন্ট কিন্তু লাগছে না, একের অধিক এলিমেন্ট অবশ্যই লাগছে। একটা সিস্টেম মানে অনেকগুলো কাজ একসাথে করবে, তাই না? সো এই সিস্টেমের মধ্যে একটা এলিমেন্ট থাকবে না, একের অধিক এলিমেন্ট অবশ্যই থাকবে, এবং প্রত্যেকটা এলিমেন্ট একটা আরেকটার সাথে লজিক্যালি রিলেটেড থাকবে। আপনি যে এতগুলো ইউনিট করলেন, এতগুলো অপারেশন যে করলেন, 5টা অপারেশন একটা আরেকটার সাথে একদম রিলেটেড না। ইনপুট না দিলে আউটপুট পাবো না, ইনপুট না দিলে স্টোর হচ্ছে না, স্টোর না হলে প্রসেস হচ্ছে না, প্রসেস না হলে আউটপুট পাচ্ছি না। সো একটা যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আমার গোলটাই অ্যাচিভ হবে না। সো সিস্টেমের আপনার ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে এটা, যে একটা সিস্টেমে আমার মোর দ্যান ওয়ান এলিমেন্ট থাকবে অবশ্যই, এবং একটা সিস্টেম চলতে হলে তার এলিমেন্টগুলো একটা আরেকটার সাথে লজিক্যালি রিলেটেড থাকতে হবে। এবং আরেকটা কি ছিল সিস্টেমের কাজ, ক্যারেক্টারিস্টিক্স? আর মনে হয় ছিল না, আর ছিল যে কম্পিউটার যে একটা সিস্টেম, কম্পিউটারের মধ্যে হ্যাঁ আপনার কন্ট্রোল এবং ম্যানার ইন আ সিকোয়েন্সিয়াল ওয়ে। হ্যাঁ, তো একটা সিস্টেম চলতে হলে প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা এলিমেন্ট আপনার একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে আপনার কন্ট্রোল থাকতে হবে। দ্যাটস ইট। এই আপনার ছিল সেকেন্ড চ্যাপ্টারের পড়াশোনা, তিনটা জিনিস, বেসিক অপারেশন, অর্গানাইজেশন আর সিস্টেমের যে কনসেপ্টটা। দ্যাটস ইট। হ্যাঁ, সো এই তিনটা জিনিস খুবই সহজ, এবং তিনটা জিনিস যদি একটু লজিক্যালি চিন্তা করেন তাহলে মনে রাখাটাও খুব ইজি, মানে আপনাদের মুখস্থ করতে হবে না। আপনারা যেভাবে ভাবছেন যে এগুলো মনে থাকছে না, খুব ক্রিটিক্যাল ভাবে দেখছেন আপনারা এই কোর্সটাকে, কোর্সটা কিন্তু ক্রিটিক্যাল না। আপনারা প্রতিদিন হচ্ছে কম্পিউটার ফোন ছাড়া কিন্তু আপনারা এক সেকেন্ডও থাকেন না, শুধু ঘুমানোর সময়টা মনে হয় ঘুমান ফোন ছাড়া। হ্যাঁ, তো এই ফোনটা নিয়ে একটু ভাবেন যে কিভাবে চলছে এই সিস্টেমটা, কিভাবে চলছে, একটু ভাবলেই কিন্তু আপনারা এই জিনিসটা খুব সুন্দরভাবে লিখতে পারবেন। ওকে, যা করবেন, যাই করেন, সবকিছু আপনার লাইফের সাথে কানেক্ট করার ট্রাই করবেন। আপনার আশেপাশের যে সকল কম্পোনেন্টস আছে সেগুলোর সাথে কানেক্ট করার ট্রাই করবেন, দেখবেন খুবই সহজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনাদেরকে যা কিছু পড়ানো হয় সবকিছু আপনাদের মধ্যেই আছে, ঠিক আছে? সো একটু যখন আপনারা রিলেট করে করবেন তখন দেখবেন যে মুখস্থ করতে হচ্ছে না, একটু বুঝে পড়লে লিখে ফেলতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট উইক বুধবারে 11:30টায় আমাদের আরেকটা ক্লাস টেস্ট হবে 10 মার্কসের সেকেন্ড চ্যাপ্টারের উপরে। ওকে, এই ক্লাস টেস্টটা আমরা নিচ্ছি গতকালকের ক্লাস টেস্টার কাইন্ড অফ রিপ্লেসমেন্ট। এখন গতকালকের ক্লাস টেস্ট যদি কেউ অনেক বেশি ভালো দিয়ে থাকেন তার দুঃখ পাওয়ার কিছু নেই, তার যদি ভালো হয়ে থাকে তাহলে ওই ক্লাস টেস্টটাই আমি কাউন্ট করব, মানে কালকেরটা যার ভালো হবে বেস্ট ওয়ান, এই দুইটার মধ্যে বেস্ট ওয়ান কাউন্ট করব একদম, এরপর একটা পরে চিন্তা করা যাবে। ওকে, তাহলে ক্লিয়ার। আর সেকেন্ড থার্ড চ্যাপ্টার হচ্ছে আমরা শুরু করলাম পিসি কম্পোনেন্টস এন্ড সফটওয়্যার। তার মানে এই চ্যাপ্টারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পিসির যে সকল হার্ডওয়্যার কম্পোনেন্টস গুলো আছে সেই কম্পোনেন্টস গুলো সম্পর্কে একটু ধারণা লাভ করা, যে কি কি কম্পোনেন্টস আছে এবং কম্পোনেন্টস গুলো কিভাবে কানেক্টেড থাকে একটা আরেকটার সাথে। হ্যাঁ, এবং এই কম্পোনেন্ট গুলো দিয়ে আসলে কম্পিউটারে কি হয় এই জিনিসটা, এবং আরেকটা পার্ট হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যারের পার্ট। সফটওয়্যার পার্টটা আমরা এখন শুরু করিনি, শুরু করব। সো আপনাদের প্রবাবলি মিড টার্ম আমি এই তিনটা চ্যাপ্টারের উপরেই নিব। এরপরে আমাদের যে সকল কাজ থাকবে, আজকে আমরা সফটওয়্যার স্টার্ট করব না, নেক্সট ক্লাসে, দ্যাট মিন্স নেক্সট থার্সডেতে স্টার্ট করব। ওয়েডনেসডে আমরা কুইজটা নিব এন্ড একটু রিপিট করব। আর হচ্ছে আপনাদের ইন বিটুইন নেক্সট উইক থেকেই আমি ট্রাই করব আপনাদের এমএস অফিসটা স্টার্ট করে